ক্যারিয়ার কাউন্সিলিং এন্ড জব রেডিনেস টায়ার 1। এই সেশনে আমরা দুইটা মডিউলকে আমরা সিলেক্ট করেছি আপনাদের জন্য। একটা হচ্ছে যে সেলফ ডিসকভারি এন্ড ক্যারিয়ার প্ল্যানিং। আপনারা নিজেদেরকে একটু ইভ্যালুয়েট করবেন এবং ক্যারিয়ার প্ল্যানিং, যেটাই যার যার এন্ড থেকে ক্যারিয়ার প্ল্যান করা আছে সেটার সাথে এই মডিউলটাকে আমরা ইন্টার রিলেট করব। দেন হচ্ছে ক্যারিয়ার গ্রোথ এন্ড লাইফ লং লার্নিং। একটু বলি, আমাকে কেউ এটা একটু বোঝান। রেজাল্ট স্যার সেলফ এটা হচ্ছে ডিসকভারি অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং। ওকে, ওইটা আর হচ্ছে ইউ আমাদের সেলফ টাইটেল। প্রফেশনাল বাই নিচে চয়েস। যে গ্রিন কালারের যেই একটা পপ আপ হয়েছে সেটা। আর ইউ সেলফ প্রফেশনাল বাই চয়েস। সেলস এখানে বোঝা যাচ্ছে যে সেলস আপনি কি কি চয়েস, মানে কি নিয়ে সেলস করতে চাচ্ছেন, আপনার সেলস জগতে কি কোন বিষয়টা চয়েস করতে চাচ্ছেন? অন্য কেউ স্যার এটা মেইনলি হচ্ছে আমি কি মানে নিজের চয়েসেই সেলসটাকে প্রফেশন হিসেবে নিয়েছি, অর মানে কোনো সিচুয়েশনে পড়ে বা কোনো কারণে হচ্ছে আর গিয়ে কিছু মানে বলতে হবে না, আর কিছু বলতে হবে না। আপনি যেটা বলেছেন এটাই কারেক্ট, এটাই মিন করা হয়েছে। হ্যাঁ, তো আমরা এখানে যারা আছি, হ্যাঁ, আমরা কি আসলে যে সেলস এর সাথে রিলেট হয়েছি এটা কি বাই চয়েস, অথবা এটা হচ্ছে সার্কামস্টেন্সের ডিমান্ড যে আমাদেরকে সেলসে কাজ করতে হয়েছে? এটা একটু নিজে একটু থিঙ্ক করবেন প্লিজ। এবং যদি তাই না হয়ে স্যার, থাকে, এটা বাই চয়েস না স্যার। ওকে, কে বললেন? আবার একটু বলবেন আমি কিঙ্কর স্যার। প্লিজ, একটু বলেন আপনার রেসপন্সটা। স্যার এই যে সেলফ চয়েস বলতে বুঝাচ্ছে আমার যে একটা চয়েস থাকতে পারে, সেই চয়েসে তো আমি কাজ করতে পারবো না। আমার চয়েসটা থাকতে হবে, আমার কোম্পানি কি চাচ্ছে আমার সেই চয়েসে কাজ করতে হবে স্যার। আচ্ছা, আমার চয়েসে কাজ করা টপিকটা যায়। একটু বলি। এখানে যেটা বলা হচ্ছে যে আপনি যে একজন সেলস প্রফেশনাল হিসেবে যে আপনি যে বর্তমানে ক্যারিয়ারে আছেন, এইটা কি, এই ক্যারিয়ারটাকে আপনি কি আসলে নিজে সিলেক্ট করছেন কিনা, আপনি নিজে চুজ করছেন কিনা, টপিকটা হচ্ছে এইটা। অফকোর্স স্যার। ওকে, হ্যাঁ তার স্যার, মানে তাহলে আপনি স্যার ঠিক নিজে আছে, অবশ্যই এই বিষয় ঠিক আছে, এটা স্যার আমার এটা কি চয়েস করে। আপনারা যারা আছেন সবাইকে একমত? কেউ দ্বিমত থাকলে প্লিজ একটু স্যার বলেন, তাহলে স্যার কিন্তু একটু ভালো হয়। আমি আমাকে একটু বলি স্যার। আমি আমার ফার্স্ট লাইফে টিচিং প্রফেশনাল ছিলাম, বাট একটা টাইম পর আমি বোর হয়ে গেছি, আমার কাছে ভালো লাগে না। অনেক টাকা পয়সা ইনকাম করছি বাট ভালো লাগে না। হঠাৎ করে আমি এই সেলস এর ব্যাপার, আমি যখন আসছি তখন সেলস সম্বন্ধে অত ভালো জানতাম না। তো যখন আমি ফার্স্ট টাইম আসলাম, আমার কাছে এই পেশাটা অনেক স্বাধীন মনে হইতে থাকলো। দেন আমি একটা টাইম পরে এই সেলসটা আমার মানে রক্তের সাথে মিশে গেল, যে আমার এটা ছাড়া অন্য কোথাও আমি এরপরে যে মন দিতে পারিনি। আমি এর পরবর্তীতে আমি ক্যারিয়ার সুইচ করতে চাইলাম, যার কারণে আমি বেশ কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখলাম। শেখার পরে ফ্রন্ট এন্ড ডেভেলপার পর্যায়ে প্রায় চলে গিয়েছিলাম। হঠাৎ করে আমার কাছে মনে হইলো আমার ওইটাও ভালো লাগতেছে না, দেন আবার আমি ব্যাক করে সেলসে এসে পড়েছি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আপনি একটা ভালো একটা ইনপুট দিয়েছেন। আপনার এখান থেকে আসলে আমার বেশ কিছু কোশ্চেন চলে আসছে, বাট ওগুলো আমি এখন ডিসকাস করবো না। অন্য কোনো টপিকের সাথে আমি জাহিদুল ইসলাম সাহেব আপনার এই টপিকটাকে মাথায় রাখলাম, ডিসকাস করবো। হ্যাঁ, ওইটা ডিসকাস করতে গেলে এখানে হচ্ছে আসলে সামনের দিকে আগানো। বাট থ্যাংক ইউ আপনার কোঅপারেশনের জন্য, যারা কোঅপারেশন করলেন। যদি আপনার প্রফেশনালটা যদি বাই চয়েসে যদি হয়ে থাকে, তাহলে আপনার কি করণীয় নেক্সট? কেউ একজন বলবেন? স্যার হচ্ছে আমি সেলস প্রফেশনাল হিসেবে, যেহেতু আমি সেলস প্রফেশন চলে আসছি, সো আমার ইচ্ছাতে আমি যেহেতু আসছি, সো এখানে সর্বোচ্চ পর্যায়ে কি করা যাবে সেটাই আমার হচ্ছে চয়েস থাকতে হবে স্যার। রাইট, তাহলে যদি একটু বলি যে আপনি যেহেতু সেলস প্রফেশনালে আসলে মানে কারেন্টলি যেহেতু সেলস প্রফেশনে আসছেন এবং যারা বাই চয়েসে আসছেন, তাহলে তাদের উচিত হবে এখন নিজেকে এমন ভাবে চিন্তা করা যাতে আপনি একজন পরিপূর্ণ সেলস প্রফেশনাল হয়ে উঠতে পারেন। রাইট, এটা হওয়া উচিত মনে হয়। রাইট স্যার, Okay. রাইট স্যার, রাইট স্যার। আর যদি কেউ এমন হয়ে থাকে যে আপনি সেলস প্রফেশনটাতে বাই চয়েসে আসেননি, সার্কামস্টেন্সের ডিমান্ডে আসছেন এবং এখানে আপনি হয়তোবা সামহাও নিজেকে সাস্টেইন করতে পারতেছেন না, তার জন্য হচ্ছে এটা। এমন কেউ আছেন? শেষে দুইটা লাইনের সাথে রিলেট করে ওকে স্যার। আমি এই স্লাইডটাকে সামারি করে দিচ্ছি। যদি কেউ চয়েস নিজের বিষয় হচ্ছে স্যার, সকলেই তো চলে এসছে। এখন মনে করেন এক একজনের ক্যারিয়ারে 5 বছর 7 বছর 10 বছর পর্যন্ত আপনার এক্সপিরিয়েন্স হয়ে গেছে। এখন এখান থেকে ইচ্ছা করলেও সে আর বের হতে পারবে না। ঠিক আছে, এটাকেই সে এখন মেনলি প্রফেশন হিসেবে তাকে চালিয়ে যেতে হবে, বাদ বাকি জীবনে যতদিন সে সার্ভিসে থাকবে। যেমন আমি মনে করেন স্যার 12 বছর উপরে আমি চাকরি জীবন আমার, আমি এখন ইচ্ছা করলেও তো চেঞ্জ করতে পারবো না। রাইট স্যার, এই জন্য এখন আচ্ছা, আমাকে সেলস প্রফেশনালি চালিয়ে যেতে বাদ বাকি জীবনে যদি আমি চাকরি না, করি। আমি মুস্তাফিজ সাহেব, আপনি যে পয়েন্টটা বলছেন ভেরি ট্রু, ভেরি ট্রু। একটা সময় হয়ে গেলে এখান থেকে আসলে একটু ব্যাককল করাটা একটু মুশকিল। বাট আমি ধরে নিয়েছি এখানে আপনারা যারা আছেন, আপনারা অনেক সিনিয়র পার্সনও আছেন, আর এমনও অনেকে আছেন যাদের ক্যারিয়ারটা মাত্র শুরু। ঠিক আছে, তো যেহেতু সেই হিসাব করে আমার এই সেন্টেন্সটা বলা, যদি কেউ সেলস প্রফেশনটাকে যদি নিজেরা যদি পছন্দ না করেন বা মানে এটার সাথে যদি অ্যাডজাস্ট করতে না পারেন, এখনো সময় আছে, নিজেকে একটু অন্যভাবে ক্যারিয়ার প্ল্যানিংটা করার ট্রাই করেন। ইয়েস স্যার, এটা যারা জুনিয়র আছে দু একজন, ওদের ক্ষেত্রে প্রযোজ্য। দেখুন এখানে ট্রেনিংটা তো আসলে সবাইকে নিয়ে সবার কথা ভেবে,
তাই না? তো আপনারা যারা 10-12 বছরের একটা এক্সপিরিয়েন্স আপনাদের চলে আসছে, আপনারা তো কি করবেন? আপনাদের ডাউন দ্য লাইনে যারা আছে তাদেরকে আপনারা মোটিভেটেড করবেন, রাইট? বাট মোটিভেশনের পরেও দেখা গেছে অনেকেই আছে সেলস প্রফেশনটা, এই প্রফেশনালিজমের যেই একটা ভ্যালু, হ্যাঁ, এটা যে সিগনিফিকেন্স, এটার সাথে হয়তোবা নিজেকে অ্যালাইন করতে পারতেছে না। তো যদি না পারে, যেই কাজটাকে আপনি পছন্দ করতেছেন না, যেখানে আপনি পারতেছেন না, যেখানে আপনি অনেক চেষ্টার পরও হচ্ছে না, হ্যাঁ, কারণ কি আপনি হয়তোবা মন থেকে এটার সাথে অ্যাটাচমেন্ট নাই। যদি এরকম কেউ থেকে থাকেন, তাহলে তাকে বেটার অন্য কোনো ক্যারিয়ারের জন্য নিজেকে তৈরি করা, আমার মনে হয় যে এটা যুক্তিসঙ্গত হবে। মাহমুদুল হাসান সাহেব বা অন্য কেউ এখানে কি কারো কোনো দ্বিমত আছে? না স্যার, না দ্বিমত স্যার, নাই। এখানে কোনো দ্বিমত আপনি নেই। যেটা বলছেন এটি রাইট স্যার। আমাদের রাফি স্যার কি আছেন প্লিজ? ওকে, আমরা একটু এই প্রত্যেকটা লাইন একটু দেখি তো। আমরা যদি ধরে আসলাম এর আগে যারা ছিল, যে আমরা শুধু প্রথম যারা হচ্ছে যে সেলস প্রফেশনটাকে আমরা বাই চয়েসে নিয়েছি, হ্যাঁ, তাহলে তারা একটু এটা এই জায়গাটা একটু ভালো করে একটু ফোকাস করি। এখানে কি বলা আছে এগুলো? Chief Sales Officer, Director of Sales, Vice President VP of Sales, Head of Sales, National Sales Manager, Regional Sales Manager, Area Sales Manager, Territory Sales Manager, Sales Supervisor or Team Leader, Senior Sales Executive, Key Account Executive, Sales, কর্পোরেট সেলসে যারা আছেন যে কোনো Intern একজন Sales একটু Training. বলেন তো, এই স্লাইডটা দিয়ে আসলে মানে কি বোঝাচ্ছে, মানে এখানে কি, এগুলো কি? দেখে স্যার আপনার মার্কেটিং এগুলো ভবিষ্যৎ হচ্ছে টার্গেট স্যার হলো টার্গেট স্যার, আমি কি হতে চাই স্যার সেলসে, আমি আমার পেশাটারে কোন পর্যায়ে নিতে চাই। মার্কেটিং এর ভাষায় বলে স্যার, সেলসের ভাষায় এটাকে বলা হয় যে ভুলে গেলাম স্যার। আমি একটু বলি, সেটা হচ্ছে দেখেন প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই কিছু তো ধরেন ইন্ডাস্ট্রি ওয়াইজ কিছু হায়ারার্কি থাকে না, ডেজিগনেশনাল হায়ারার্কি থাকে। তো আপনারা যারা সেলসে আছেন, আপনাদের যে যে পজিশনে থাকেন, আজকে যদি কেউ এটা একজন কি স্যার অর্গানোগ্রাম বলে না স্যার? একটা ভাষা আছে না স্যার সেলসের ভাষায়, মার্কেটিং এর এটা ভাষায়? বলতে পারেন, আপনি অর্গানোগ্রাম বলতে পারেন, বাট এটা হচ্ছে ডেজিগনেশনাল হায়ারার্কি, একদম টপ টু বটম সব পুরো লেয়ারটা এটা সিলেক্ট করা, হ্যাঁ। আচ্ছা, তো এইখানে দেখেন যেই ডেজিগনেশন গুলো দেখতেছেন, আচ্ছা এমন কেউ আছেন যে যারা ধরেন আপনাদের সেলসের মধ্যে আছেন, এইসব ডেজিগনেশন সম্পর্কে তাদের আগে থেকে কোনো আইডিয়া নেই? একটু ফ্রিলি বলবেন যদি কেউ থেকে থাকেন। তার মানে সবার আইডিয়া আছে, ওকে। তাহলে দেখেন তো, আজকে যারা বাই প্রফেশন হিসেবে যারা সেলসে আসছেন, যারা স্ট্রাগল করতেছেন, আপনাদের কি একটা টার্গেট প্লেস কোনটা? আপনারা একটু নিজেরা নিজেরা চিন্তা করেন, আমাকে বলার দরকার নেই। মানে আপনারা একটা গোল সেট করেন যে আপনি কোন পজিশনে থাকতে চান আজকে থেকে 5 বছর পরে, 10 বছর পরে। আমি যদি একদম শুরুরটা বলি, যেমন ডাইরেক্টর অফ সেলস, হেড অফ সেলস, হ্যাঁ, সেলস ম্যানেজার, একটা লেয়ার থেকে একটা লেয়ারে যেতে হলে শুধু কি কিছু এক্সপিরিয়েন্স, 2-3 বছর আপনি একটা পজিশনে কাজ করতেছেন? মুস্তাফিজ সাহেব একটু আমার সাথে একটু অ্যাড করেন তো। আজকে একজন এসআর, সে যদি ধরেন একটা পজিশনে 3 বছর কাজ করতেছে, সে 3 বছরে কাজ করা মানেই কি সে একজন মানে সেলস রিপ্রেজেন্টেটিভ থেকে সে কি টিএসএম হওয়ার জন্য যোগ্য? স্যার এটা এটা কখনোই না। এমন এমন আছে যে স্যার গ্রাজুয়েশন করা 10 বছর পর্যন্ত, 8 বছর পর্যন্ত রিপ্রেজেন্টেটিভ কাজ করছে। এটা লিডারশিপের উপর ডিপেন্ড করে। কারণটা ওর কি? ভাই সকলের লিডারশিপ যেটা বলে স্যার, সকলকে সৃষ্টিকর্তা লিডারশিপ তো সৃষ্টিকর্তা দেয় স্যার। এটা সকলের ভিতরে এই গুণাবলী আমি খুঁজে পাইনি স্যার। আমি যত দেখছি সবাই এরকম মানে আমার যারা এমন ছেলে আছেন, আছে অনেকে ধরেন যে আজকে হয়তোবা ধরেন টিএসএম পদে আছেন, তার আজ থেকে 5 বছর পরে বা 10 বছর পরে যে কোনো অর্গানাইজেশনের হেড অফ সেলস হতে পারবেন, এটা কোনো নিশ্চয়তা আছে? না হতে পারে স্যার, অসম্ভব কিছু না স্যার। না হতে না, পারে। আমি বলতেছি যে সবাই যে হবে এটা কোনো নিশ্চয়তা আছে? সবাই না স্যার, সবাই হতে পারবে না স্যার। সবাই এর হতে জন্য পারবেন, রাইট? না স্যার, এর জন্য প্রথমত হার্ডওয়ার্ক আর পারসিস্টেন্স যেটা বলে, এগুলো লাগবে স্যার, যেটা আমরা করতেছি এই যে এখন ট্রেনিং। তাহলে হ্যাঁ, এখন যেটা হচ্ছে, এই স্লাইডে আর বেশি টাইম না নিয়ে আমরা একটু সামনের দিকে যাব। এখন এইখানে আসলে মূল টপিকটা কি? এই টপিকটাই হচ্ছে বেসিক্যালি আমাদের টোটাল এই প্রথম টায়ার ওয়ানের সাথে রিলেট করে। এই টায়ার ওয়ানে যেটা হচ্ছে, আপনারা আজকে যে যে পজিশনেই থাকেন, হতে পারেন আপনি একজন সেলস ইন্টার্ন, হতে পারেন আপনি একজন সেলস এর এক্সিকিউটিভ, হতে পারেন একজন টিএসএম অথবা আরএসএম। এই ডেজিগনেশন ফ্লোর থেকে আপনাকে একটা টার্গেট সেট করতে হবে যে আমি আমার নিজেকে এই পজিশনে দেখতে চাই, এবং এটা হচ্ছে ক্যারিয়ার প্ল্যানিং এর একটা পার্ট, হ্যাঁ। তো এই সিচুয়েশন গুলো নিয়েই আসলে আমরা এই টায়ার ওয়ানটাকে ডিসকাস করবো। এখন যদি আমরা যদি বলি যে যে কোন আজকে যে একজন সেলস রিপ্রেজেন্টেটিভ, যে সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে জয়েন করছে, সে যখন সেলস রিপ্রেজেন্টেটিভ পজিশনে জয়েন করলো, তার তো যদি সে একটা ক্যারিয়ার গোল প্ল্যান করে যে আমি আজকে থেকে 5 বছর পরে আমি একজন এরিয়া ম্যানেজার হবো, তাহলে 5 বছর পর্যন্ত যদি 5 বছর পর যদি তার এরিয়া ম্যানেজার হতে হয়, যেটা মোস্তাফিজ সাহেব আপনি নিজেই বললেন একটু আগে, যে আপনি একটা পজিশনে 5 বছর থাকা মানেই যে আপনার ডেজিগনেশন মানে প্রমোশন হয়ে যাবে, এটা তো কোনো ধরাবাঁধা নিয়ম নাই। এটার জন্য তো কি আছে, কিছু অনেকে আছে স্যার, রিকোয়ারমেন্ট অনেক আছে। কোম্পানিতে আছে, অনেক কোম্পানিতে আছে স্যার, যে সে সেফ জোনে থাকতে চাইলে সে রিস্ক নেয় না। এটা হুম, বারবার আমরা ট্রেনিংও পাচ্ছি যে হুম, কমফোর্ট জোনে চলে যায় স্যার। কমফোর্ট জোনে চলে গেলে যে আমি ভালো আছি, হুম, মানে আই নট টেক দ্য রিস্ক, আমি রিস্ক নেবো না। এরকম কিছু আমি অনেক ছেলে এমন পাইছি স্যার, যারা একই আচ্ছা, কোম্পানিতে 10 বছর 12 বছর একই পজিশনে চাকরি করতেছে, বা তারা right. তাদের চেষ্টা থাকে হয়তো তারা পারতো, কিন্তু তারা কমফোর্ট জোনে যাওয়ার পর আর রিস্ক নেয় নাই স্যার।
ওকে, তাহলে হচ্ছে যে আমি এটা মেইন প্রবলেম হয়ে যাচ্ছে। মুস্তাফিজ সাহেব, আমি আপনার এই টপিকটাকে নিলাম এবং এই টপিকটার উপরে বেস করে আমি পরের স্লাইডগুলোকে মুভ করতেছি। পরের স্লাইডগুলোর মোটোটা হচ্ছে, এখানে আপনারা যারা সিনিয়র আছেন, এখানে অনেক জুনিয়ররাও আছেন। হ্যাঁ, জুনিয়ররা একটু আগের স্লাইডটাকে একটু মাথায় রেখেন, যেখানে হচ্ছে বাই সেলস প্রফেশন বাই চয়েস, ইয়েস অর নো। যারা ইয়েস এন্ড আমি নো কি এখানে কিছু ইম্পোর্ট করতে পারি, লাইক এখানে যেটা বলেছেন কমফোর্ট জোন ব্যাপারটা? জি প্লিজ স্যার। জি স্যার, জি, জি স্যার, এখানে যেটা হচ্ছে আমার দেখা মতে আমার যে মানে এক্স যে আমার ইয়েতে ছিল, কোম্পানি ছিল একটা এয়ারলাইন, তো এখানে জি স্যার, কয়েকজন স্টাফই ছিলেন যারা হচ্ছে আপনার 15 বছর 10 বছর ধরে ওই কোম্পানিতে জব করছেন। বাট এট টাইম ওনাদের গ্রোথিং কিন্তু অনেক কম হচ্ছিল, বিকজ অফ ওনারা একটা কমফোর্ট জোনে চলে যাচ্ছিলেন। দেখা যায় যে কোন একটা মানে গোল দিলে ওনারা ওনাদের মতন হয়তো গোলটা সেলফ সেট আপ করে নিয়ে তার গোলটা অ্যাচিভ করে নিতে পারছেন, কিন্তু ওনাদের যে ফরওয়ার্ড যে মুভ থাকে, লাইক যে আমাকে এই পর্যায়ে যেতে হবে বা এরিয়া ম্যানেজার হতে হবে বা আমাকে সেলস ম্যানেজার লেভেলে যেতে হবে, এই একটা টার্গেট জোন থাকে, একটা গোল সেট করতে হয় যে জি স্যার, আমার জি স্যার, 4 বছর 5 বছর 6 বছরের মধ্যে আমাকে এই জোনে যেতে হবে। ওই জিনিসটা তখন থাকে না। তখন ওই কমফোর্ট জোনের ওই কোম্পানির যে ইনভায়রনমেন্ট থাকে, ওই কমফোর্ট জোনটার থেকে সে বেরোতে পারে না। তখন দেখা যায় তার গোল সেটটা যেটা 4-5 বছর হওয়ার কথা, সেটা 10-12 বছর 15 বছর পরে গিয়ে সেট হয়ে যায়। তো এই আমাদের এই কমফোর্ট জোন জিনিসটা এটা অ্যাভয়েড করতে হবে। আমাদের টেক রিস্ক নিতে হবে। অনেকে আমরা রিস্ক নিতে চাই না, যে না আহ, এই পজিশনে আছি, আমাদের এই কোম্পানিতে গেলে আমরা এই কমফোর্ট জোনটা পাবো না, বা আমার ম্যানেজারটা ভালো, আমি এই কমফোর্ট জোনে থাকি, আচ্ছা দেখি না সামনে কি হবে। বাট এই জিনিসগুলা থেকে আমাদের সবাইকে বের হয়ে আসতে হবে। এটা মানে সেট গোল করে নিতে হবে আমাদের, যে সামনে আমরা যে ওয়েতে যাব সেটাতে আমরা কতদূর পর্যন্ত আমাদের ক্যারিয়ারটা ডেভেলপ করতে পারবো। জি স্যার, আপনি ক্যারি করেন। জি, থ্যাংক ইউ স্যার আপনার ভ্যালুয়েবল ইনপুটের জন্য। আচ্ছা, এখন যেটা হচ্ছে আমরা একটু অন্যভাবে এই জিনিসটাকে একটু রিপ্রেজেন্ট করতে চাই। সেটা হচ্ছে, একটা ছেলে যে আজকে সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে জয়েন করলো, বেশ কিছুদিন ধরে জব করতেছে, সে একটা গোলও সেট করছে। বাট তাকে এই গোলটা অ্যাচিভ করার জন্য তাকে কিছুটা ভেঙে ভেঙে একটা নিজেকে ডেভেলপ করতে হবে। এই ডেভেলপমেন্টেই এই টায়ারে আমরা আলোচনা করতেছি। দেখেন, প্রত্যেকটা মানুষেরই কিছু স্ট্রেংথ থাকে, কিছু ইন্টারেস্ট থাকে, কিছু ভ্যালুস থাকে। আজকে যে একটা সেলস প্রফেশনে চলে আসছেন, সে যদি যদি সেলস প্রফেশনে যদি ইন্টারেস্টটা ফিল না করে, নিজের যদি ধরেন সেলসের সাথে কোনো রকম অ্যাটাচমেন্ট না থাকে, এটা কিন্তু হচ্ছে আপনার ডে টু ডে লাইফের জব রেসপন্সিবিলিটির সাথে আপনার একটা কি হবে, একটা গ্যাপ হাইলাইট হয়ে যাবে। এটার মাধ্যমে কিন্তু এটা এক্সপ্রেস হয়ে যাবে। তো যখন কর্পোরেটে এই জিনিসগুলো এক্সপ্রেস হয়, তখন স্বাভাবিকভাবেই এক একজন মানুষের গ্রোথটা কি হয়, এটা শর্ট হয়ে যায়, তার গ্রোথটা থেমে যায়। আচ্ছা, তো এই জন্য আমি বলবো, যারা আজকে প্রফেশনে যারা শুরুর দিকে আছেন, একটু তাদের জন্য মেনশন করে বলতেছি, আপনারা প্রথমে একটু নিজেকে নিয়ে একটু ভাবেন। নিজের স্ট্রেংথ গুলো, মানে আপনার স্ট্রেংথ কোথায়, আপনার ইন্টারেস্ট গুলো কোথায়, আপনার ভ্যালুস গুলো কি, এগুলো একটু ভাবেন। আমি যদি একটু এক লাইন করে যদি বলি, আপনার স্ট্রেংথ, যেমন আমি যদি বলি, যেমন আমাদের রাফি স্যার মাত্র কত সুন্দর করে কথা বললেন, তা উনি একটা এভিয়েশনে, উনি হচ্ছে একটা সেলস ম্যানেজার, খুব বড় একটা পজিশনে আছেন আজ। তো দেখছেন উনার কমিউনিকেশন স্কিলসটা কত ভালো। উনি যখন কোনো একটা ক্লায়েন্টের সাথে যখন কমিউনিকেশন করে, উনার কিন্তু এটা হচ্ছে একটা স্ট্রেংথ। আপনাদের মধ্যে এরকম অনেকেই আছে, দেখবেন যে তাদের কমিউনিকেশন স্কিলসটা অনেক ভালো। এটা হচ্ছে আপনার একটা স্ট্রেংথ। আপনাদের মধ্যে এমন অনেকেই আছে, তাদের হচ্ছে অ্যানালাইসিস পাওয়ারটা ভালো। আপনাদের মধ্যে এমন অনেকেই থাকতে পারে, যাদের হচ্ছে যে অনেক ডিপ থিঙ্কিং করার অভ্যাস আছে, অনেকে ফোরকাস্ট, মানে আপনারা অনেক দূরবর্তী চিন্তা করতে পারেন। এগুলো হচ্ছে আপনাদের স্ট্রেংথ। আপনার ইন্টারেস্ট, আপনার কোন ধরনের কাজ করতে ভালো লাগে। যেমন একটা ছেলে, সে সেলসে চলে আসছে, বাট তার ব্যাক ইন মাইন্ডে তার সবসময় কাজ করে, আসলে আমার তো রাস্তাঘাটে ঘুরে ঘুরে সেলস করতে তো ভালো লাগে না, আমি তো সবসময় একটা অফিসিয়াল জব চাই। তো তার মানে কি, তার ইন্টারেস্ট তো আসলে রাস্তায় ঘুরে ঘুরে সেলস করা, মানে এই পজিশনটার সাথে তার কিন্তু ইন্টারেস্টটা নাই। সে চিন্তা করতেছে কি, তার ইন্টারেস্ট হচ্ছে সে চাচ্ছে একটা ডেস্ক জব। তো সেলস করতে হলে তো আসলে ডেস্ক জব এটা তো সবসময় সম্ভব হয় না, যদিও সেলসের অনেকগুলো স্কোপ আছে, অনেকগুলো ডাইমেনশন আছে, এগুলো আমরা পরে আরো আলোচনা করবো। তো এটা গেল ইন্টারেস্টের একটা পার্ট। আবার ইন্টারেস্টের মধ্যে একটা ইয়ে থাকে, যে ধরেন কিছু মানুষ থাকে, ভাই আমি হচ্ছে কি, আমি মানে একটু ফ্রিডম জব পছন্দ করি, হ্যাঁ, আমার নিজের মধ্যে একটু ক্রিয়েটিভিটি আছে। তাহলে আপনার নিজের মধ্যে যদি এখন ক্রিয়েটিভিটি থাকে, লাইক আপনি মনে করেন যে আপনার ডিজাইনিং আপনার খুব ভালো, আপনি খুব ভালো ছবি আঁকেন, আপনার যে কোনো জিনিসের দিকে তাকালে আপনার মনে হয় এটাতে আপনি একটা ছবি করে ফেলতে পারতেছেন, মানে আপনি হচ্ছেন কি একজন আপনার ক্যাটাগরি একটু ডিফারেন্ট, হ্যাঁ, মানে আপনি হচ্ছে একটা ক্রিয়েটিভ টাইপের লোক। তো অনেক সময় ক্রিয়েটিভিটি এই ধরনের ক্যারিয়ারের সাথে, মানে এই ধরনের পারসেপশনের সাথে সেলস অনেক সময় কন্ট্রাডিক্ট করে। মানে আপনি চাচ্ছেন ডেস্কটপ, বাট রাস্তাঘাটে ঘুরে ঘুরে আপনি সেলস করতে চাচ্ছেন, এটা যেমন একটা কন্ট্রাডিক্ট করে। আপনি চাচ্ছেন এই, মানে আপনি ক্রিয়েটিভ, আপনি চাচ্ছেন যে ক্রিয়েটিভ কিছু করতে, আপনি গিটার বাজাতে পারেন ভালো, আপনার গান গাওয়ার, আপনার ওই শিল্পী হওয়ার সম্ভব মানে শখ, অথচ আপনি রাস্তায় ঘুরে ঘুরে যদি এখন সেলস করতে হয়, এটাও কন্ট্রাডিক্ট করে। দেন আসেন ভ্যালুটা কি। আসেন, একটা মানুষ সে লাইফে আসলে কোন জিনিসটাকে ভ্যালু দেয়। যেমন কিছু মানুষ দেখবেন যে তারা সরকারি চাকরি ছাড়া অন্য কোনো কিছু চিন্তা করতে পারে না। কারণ কি? কারণ তাদের লাইফের মধ্যে তারা তাদের ভ্যালুটা এইভাবে দিচ্ছে, যে সে বস, যে মানে চাকরি শেষে রিটায়ারমেন্টে যে সে তার লাইফটা সিকিউর, মানে সে হচ্ছে একটা সিকিউর ফিউচার চাচ্ছে।
একটা সিকিউর ফিউচার যে সবসময় চায়, এবং পাশাপাশি সে ব্যক্তিটা যদি ধরেন আরেকটা ক্যাটাগরি হয় যে তার হচ্ছে খুব মানে মানে খুব ডিগনিফাইড তার একটা প্রফেশন দরকার, যেখানে তারে সবাই খুব সম্মান করবে, তারা খুব মানবে। তো দেখেন আমরা যারা কর্পোরেটে আছি আমাদেরকে আসলে বাইরের কেউ মানে না, মানে প্রাইভেট সেক্টরে যারা আছি, বাট আমরা যদি আজকে একটা গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার হইতাম,